আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশতিয়াক, ইলেকট্রোকেমিস্ট্রির আজকে 10ম লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা হোয়াইট বোর্ডে 1 থেকে 9ম লেকচারে কনসেপচুয়াল টপিকগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন থেকে কিভাবে কোন রূপে কোন প্যাটার্নে প্রশ্নগুলো করা হয়, সৃজনশীল প্রশ্ন কেমনে করা হয়, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর কেমনে আমি দিব। আমি এতদিন ধরে যা যা বেসিক আলোচনা করেছি, যা যা বেসিক আমি পড়েছি, সেগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করব, বেসিকটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে ইমপ্লিমেন্টেশন করব, কিভাবে সূত্রের প্রয়োগ ঘটাবো। সো এই বিষয়গুলো আজকে আমাদের এই ক্লাসে আলোচনা করব। সো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রশ্নগুলো খুব ভালোভাবে খেয়াল করবা, এবং আমি যখন সলভগুলো যখন তোমাদেরকে দেখাবো খুব ভালোভাবে খেয়াল করবা, খুব ভালোভাবে লক্ষ্য করবা। সো আমরা প্রথম সিকিউতে চলে যাচ্ছি। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের এই ক্লাসে মিনিমাম 4 থেকে 5টা সিকিউ আমরা সলভ করাবো, তার থেকে বেশি না। অর্থাৎ সব টাইপের সলভ ইনশাআল্লাহ এখানে চলে আসবে। সো দেরি না করে শুরু করছি আজকের প্রথম সিকিউ, ইলেকট্রোকেমিস্ট্রি সিকিউ সলভ ক্লাস। হিয়ার উই গো। সো খেয়াল করে দেখো, আমাদের নরমালি এখান থেকে ইসেল থেকে প্রশ্ন আসে, তাই না? ইলেকট্রোকেমিস্ট্রি মানে হচ্ছে ইসেল, এটাই তো আসলে বলে, ঠিক আছে? তো সবগুলো আসলে বেসিক্যালি ইসেলের প্রশ্নগুলো সলভ করাবো। খেয়াল করে দেখো, প্রথমে তোমাকে উদ্দীপক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকের মধ্যে 2টা পাত্র দেওয়া থাকবে। কয়টা পাত্র? 2টা পাত্র। কয়টা পাত্র থাকবে? 2টা পাত্র। পাত্রের মধ্যে পাত্রের দ্রবণ দেওয়া থাকে না? আমরা পাত্রের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে রড থাকে, একটা হচ্ছে দ্রবণ থাকে। তুমি যে ধাতুর রড নিবা ঠিক সে ধাতুর দ্রবণ নিবা, তুমি যে ধাতুর রড নিবা ঠিক সে ধাতুর দ্রবণ নিবা, তাই না? সো খেয়াল করে দেখি এখানে কোন দ্রবণটা নেওয়া হয়েছে আর কোন রডটা নেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, এখানে দ্রবণ নেওয়া হয়েছে ফেরিক সালফেট, আর এখানে দ্রবণ নেওয়া হয়েছে কি? স্ট্যানাস সালফেট, অর্থাৎ টিনের দ্রবণ, আর এটা হচ্ছে আয়রনের দ্রবণ। আচ্ছা, এরপর আমি দেখে নিচ্ছি এখানে এটা রড, কিসের রড বলো তো? এটা অবশ্যই, যেহেতু আমরা ফেরিক সালফেটের দ্রবণ নিয়েছি, তাহলে নিশ্চয়ই এটা আয়রনের রড হবে, আর এটা এসএন এর রড হবে, অর্থাৎ এসএন দণ্ড, আর এটা হচ্ছে কি? আয়রন দণ্ড। সো খুবই সিম্পল ভাবে বোঝা গেল। আচ্ছা, এরপর আমি দেখলাম লবণ শীতল দেওয়া আছে। অবশ্যই এটা গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল মানে তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে লবণ শীতল তো অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, এটা আমরা সবাই জানি। এরপরে কিছু মান দেওয়া আছে, যেগুলোকে প্রমাণ মান, এবং প্রমাণ মান দেখার পরে আমি প্রমাণ মান কার কার দেওয়া আছে? আয়রনের এবং হচ্ছে এসএন এর, মানে টিনের দেওয়া আছে। এখন আমরা প্রশ্নতে চলে যাচ্ছি। প্রশ্নতে কি বলা হচ্ছে খেয়াল করে দেখো ভালোভাবে। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে উদ্দীপকের অ্যানোড ও ক্যাথোডে বিক্রিয়া লিখো এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইএমএফ হিসাব করো। হোয়াট ইজ ইএমএফ? যাহা ইএমএফ তাহাই ইসেল। ইএমএফ এর অপর নাম হচ্ছে ইসেল। ইসেল বের করতে বলছে, সহজ কথা। ইসেল মানে ইএমএফ, অথবা আরেকটা নাম আছে কোষ বিভব অথবা তড়িৎ চালক বল। এগুলো লিখে রাখো, এগুলো আমি তোমাকে ক্লাসে বলছিলাম। এখন খেয়াল করে দেখো, ইএমএফ বের করতে বলছে। আচ্ছা, ইএমএফ বের করতে গেলে আমাকে আসলে কি জিনিস দেখতে হয়? আমাকে দেখতে হয় ঘনমাত্রা কি রকম দেওয়া আছে। ঘনমাত্রা কি 1 থেকে বেশি নাকি কম দেওয়া আছে? অবশ্যই 1 থেকে কম, আর এটা হচ্ছে 1 থেকে কম। অর্থাৎ ঘনমাত্রা যখন 1 থেকে বেশি বা কম দেওয়া থাকবে, তখন আমাকে কোন সূত্রটা ইউজ করতে হবে বলো? ই সেলের সূত্র কোনটা ইউজ করব? নাস্টের ইকুয়েশন, অর্থাৎ নানস্টের সমীকরণটা আমাকে ইউজ করতে হবে এখানে ই সেল বের করার ক্ষেত্রে। সো নানস্টের সমীকরণ আমাদের সবারই কাছে মুখস্থ। আমরা জানি ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.0591 ডিভাইড বাই n ইনটু লগ অ্যানোড ডিভাইড বাই ক্যাথোড। যারা এটা জানো না তারা ক্লাস হয়তো করে আসলে, ক্লাসগুলো করে আসলে বুঝতে পারবা। সো আমাকে সহজ কথা অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া লিখতে বলছে, এটা খুবই সিম্পল ভাবে পারবো, এবং ই সেল বের করতে বলছে। এটার জন্য আমাকে কয় নাম্বার দেওয়া হবে? 3 নাম্বার দেওয়া হবে। সো দেরি না করে আমরা শুরু করছি, এবং লাস্টের প্রশ্নটা আমরা পরে দেখি। আমরা ফার্স্টে এটা সলভ করে ফেলি। সবাই একবার দেখে ফেলো কি কি দেওয়া আছে। এসএন এর দণ্ড এবং সেই এসএন এর লবণটা, আয়রনের দণ্ড এবং আয়রনের লবণটা, এবং লবণ শীত দেওয়া আছে। এবং সুন্দর করে আমরা একটা দেখলাম, কি দেখলাম বলো? আমরা খুব সুন্দর একটা গ্যালভানিক সেল দেখতেছি এখানে। গ্যালভানিক সেল মানে তড়িৎ রাসায়নিক কোষ, এবং আমাকে এখানে বের করতে বলছে কি? ইএমএফ বা ই সেল, এবং কিছু আমাকে প্রমাণ মান দেওয়া আছে। সো সবকিছু দেখলাম ভালোভাবে। ওকে, এখন খেয়াল করে দেখো, আমাকে যখন ই সেল বের করতে বলছে, ফার্স্ট অফ অল আমাকে অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া লিখতে হবে। আমাকে কি লিখতে হবে বলো? গণন প্রশ্ন সমাধানটা লিখতেছি। মানে আমাকে ফার্স্টে অ্যানোডে অর্ধ বিক্রিয়া লিখতে হবে। অ্যানোডে অর্ধ বিক্রিয়া লিখি। উদ্দীপকের ক্ষেত্রে অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া হচ্ছে এটা। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া মানে কি? যে আয়রন সবসময় ইলেকট্রন কি করে? আয়রন যেহেতু ধাতু, সে ইলেকট্রন ত্যাগ করবে। প্রশ্ন হচ্ছে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে। এখানে অনেকে বলছে 6টা ইলেকট্রন ত্যাগ করছে। আসলে 6টা কিন্তু সমতাকরণ করে ফেলছে একসাথে। বাট আয়রন কি ছিল? ফেরিক সালফেট। ফেরিক মানে হচ্ছে আয়রনের যোজনী কত? জারণ সংখ্যা কত? +3। +3 থেকে সে আয়রনে পরিণত হবে। সে কয়টা ইলেকট্রন ছাড়বে? 3টা। তো এখানে বলতে পারছে সে 6টা কেন ছাড়ছে? 6টা ছাড়ছে সমতাকরণ করার জন্য। এগুলো যারা বুঝে নাই তারা হয়তো আগের ক্লাস করে আসো নাই। সমতাকরণ করার জন্য আমরা একেবারে লিখে ফেলছি। আচ্ছা, আস্তে আস্তে বুঝবা। এরপরে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া SN2+, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এবং সে কিসে পরিণত হবে? SN এ পরিণত হবে। তুমি বলতে পারবে এখানে 3 কেন, এখানে 2 কেন? দেখো, বেসিক্যালি এটা ছিল আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করে, মানে আয়রন 3+ 3টা ইলেকট্রন ত্যাগ করে, সরি আয়রন 3+ না, আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ এ পরিণত হয়। আর SN2+
সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে Sn এ পরিণত হয়। এখন এখানে তিনটা, এখানে দুইটা, সো আমরা কি করব, সমতাকরণ করতে যাব। সো ওইটাকে আমরা 2 দ্বারা গুণ করছি, এটাকে 3 দ্বারা গুণ করছি। সো 3 দ্বারা গুণ করলে এটা আসে, আর 2 দ্বারা গুণ করলে এটা আসে। এখন 6 ইলেকট্রন কাটাকাটি গেছে। এবং আমাকে সমগ্র কোষ বিক্রিয়া কত, 2Fe + 3Sn2 + 2Fe3 + 3Sn। যারা বুঝো নাই তারা আগের ক্লাস দেখো নাই, লেকচার 1 থেকে 9 প্লিজ দেখে আসো। আগের ক্লাস যারা দেখেছো তাদের জন্য এটা কোনো ব্যাপার না। সো আমার মনে হয় না এখানে তোমাকে এক্সট্রা করে এক্সপ্লেইন করতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে বলো এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। কয়টা? 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। দেখো 6টা গ্রহণ ত্যাগ, 6টা ত্যাগ, 6টা গ্রহণ। এই যে গ্রহণ, এটা কিন্তু ত্যাগ, এটা এই পাশে আনলে কিন্তু -6 ইলেকট্রন হয়ে যাবে না? সো ঘুরে ফিরে কি কথা, যে লাও সেই কদু। তো 6টা ইলেকট্রন আদান প্রদান হলে n এর মান কত বলো, 6। তো এখানে n এর মান হচ্ছে 6, কারণ আমরা জানি আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় n। আচ্ছা, n কেমন বের করছি একটু পরে দেখবে, সেটা দেখো দেওয়া আছে। তো আমরা অলরেডি এগুলো আগে থেকে লিখলাম, Sn এগুলো আর লিখলাম। এবং এখানে r এর মান আমরা সবাই জানি 0.0591। r এর মান বলতে এটা আসলে r এর মান বলতে এটা আসলে বোঝানো হচ্ছে ডাইরেক্ট আমরা এখানে মানটা লিখে ফেলছি। ওই যে 2.303 * RT/nf না, ডাইরেক্ট মানটা আমরা লিখে ফেলছি। এটা r এর মানটা আসলে ওভাবে বোঝাচ্ছে না, এটা ডাইরেক্ট মানটা বোঝাচ্ছে। খেয়াল করে দেখো, আস্তে আস্তে বুঝবা। এখানে দেখো আমরা যখন সূত্রটা এখানে লেখা স্টার্ট করলাম, এগুলো আমাদের মানগুলো দেওয়া ছিল। এবং এখানে আমরা জানি দিকে লিখছি, দেখো E cell = E naught cell -0.0591/n * log anode/cathode। আর এর মানটা ভুলে যাও, এটা ডাইরেক্ট মানটা আমরা বসাইছি। এটা আগে কি ছিল, 2.303 * RT/nf। ডাইরেক্ট মানটা আমরা এভাবে বসাই দিতে পারবো। তুমি পরীক্ষায় ডাইরেক্ট এই ইকুয়েশনটা ইউজ করতে পারবা। E cell = E naught cell -0.0591/n * log anode/cathode। ডাইরেক্ট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন E naught cell এর মানটা আমাকে বের করতে হবে। E naught cell এর মান কেমনে বের করব? স্বাভাবিকভাবে আমরা এখানে বের করছি ক্যাথোড মাইনাস অ্যানোড। এখানে ক্যাথোড কোনটা? বাম পাশে কি ছিল? আয়রন ছিল। আয়রন অলওয়েজ অ্যানোড, ডান পাশে হচ্ছে Sn, Sn হচ্ছে ক্যাথোড। সো আমরা কি করছি, ক্যাথোড মাইনাস অ্যানোড। ক্যাথোড মানে কোনটা? ক্যাথোডে আমরা কি লিখলাম, রিডাকশন পটেনশিয়াল, অর্থাৎ ক্যাথোডে হবে বিজারণ বিভব। সো ক্যাথোড কোনটা বলো? ক্যাথোড হচ্ছে এটা 0.036 লিখে বলছি। মাইনাস হচ্ছে সূত্র ছিল। আর অ্যানোডে রিডাকশন পটেনশিয়াল হবে, অ্যানোড কোনটা? এটা। রিডাকশন পটেনশিয়াল বের করো, -0.44 বসাও। যারা এগুলো বুঝতেছে না তারা আগের ক্লাস দেখে আসো নাই, তারা প্লিজ লেকচার 2 এবং 3 দেখে ফেলো। কারণ এখানে আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি কিভাবে তুমি প্রশ্নগুলো সলভ করবা, কিভাবে প্রশ্নগুলো আসবে, জাস্ট এতটুকুই। এখানে আমি বেসিক দিব না আজকে। আচ্ছা, সো বসাইছি, বসানোর পর আনসার কি আসবে বলো? আনসার আসবে 0.476। এবং এখানে 0.0591/n এর মান হচ্ছে কি 6, সেটা আমি একটু আগে বলছিলাম। লগ অ্যানোড/ক্যাথোড। অ্যানোডের ঘনমাত্রা লিখছি, ক্যাথোডের ঘনমাত্রা লিখছি। আর অ্যানোডের মূল সংখ্যা লিখতে হবে। অ্যানোড মানে কোনটা? আয়রন। আয়রনের মূল সংখ্যা কত ছিল বলো? আয়রনের মূল সংখ্যা ছিল 2, মনে আছে? এই যে দেখো আয়রনের মূল সংখ্যা কত? 2। Sn এর মূল সংখ্যা কত? 3। সো আমি এই যে 2 এবং 3 এই জায়গায় বসাইছি, এই যে এই জায়গায়। অ্যানোডের মূল সংখ্যা কত? 2, আর ক্যাথোডের মূল সংখ্যা কত? 3 বসাইছি। আর ঘনমাত্রা অ্যানোডের ঘনমাত্রা আর ক্যাথোডের ঘনমাত্রা। অ্যানোড বলতে কোনটা? আয়রন। ক্যাথোড বলতে কোনটা? Sn। যা মান আসছে সেটা হচ্ছে 0.4602 ভোল্ট। এবং এটার জন্য তোমাকে দিবে পাক্কা 3 নাম্বার। 3 নাম্বার তুমি পেয়ে গেছো, শেষ, খতম। ওকে, সো দেখো ইএমএফ মান হচ্ছে এটা। এখন আমরা চলে যাচ্ছি এর পরের প্রশ্নতে। এর পরের প্রশ্নতে কি বলা হয়েছিল আমাদেরকে? বলা হচ্ছিল যে Sn পাত্রে ফেরিক সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। এটা কিনা হবে, রাখা যাবে কেন, অথবা রাখা যাবে কিনা, এরকম একটা আসতে পারে, সমস্যা নেই। তবে মেইন কনসেপ্টে কি বলছে, Sn এর পাত্রে ফেরিক সালফেট দ্রবণকে তুমি রাখতে পারবা কিনা, রাখতে পারবা। আর দেখো যখন আমাকে বলবে যে এই পাত্রে ওই জিনিসটাকে রাখা যাবে কিনা, তখন চোখ বন্ধ করে যে পাত্রটা বলছে না সেই পাত্রটা থেকে তুমি অ্যানোড ধরে ফেলবা। তাহলে পাত্র যেটা বলছে, পাত্রটা অলওয়েজ অ্যানোড হবে। তাহলে অ্যানোড কোনটা? এটা। আর ক্যাথোড কোনটা হবে? এটা। তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর মনে রাখবা, তখন আমরা নাস্টের ইকুয়েশন ইউজ করব না, ঘনমাত্রা যতই থাকুক না কেন। মানে পাত্রের ম্যাথগুলোতে আমরা নাস্টের ইকুয়েশন ইউজ করব না। স্যার কিচ্ছু বুঝতেছি না, আগে কোশ্চেনটা দেখো যে Sn পাত্রে ফেরিক সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রশ্নটা দেখছো সবাই? তাহলে আমি বলছিলাম যেটা পাত্র হবে Sn হবে অ্যানোড আর এটা হবে ক্যাথোড। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ফর্মুলা ইউজ করব, আমি কি নাস্টের ইকুয়েশন ইউজ করব নাকি আমি নরমাল যে ফর্মুলাটা ছিল সেটা ইউজ করব। তো পাত্রের ম্যাথগুলোতে আমি তোমাকে বলছি কি নানস্টের সমীকরণ তুমি ইউজ করতে পারবা না। আচ্ছা দেখো আস্তে আস্তে আমাদের প্রশ্নটা দেখো, প্রশ্ন সলভ কোথায়? প্রশ্ন সলভ হচ্ছে এর পরটাতে, যে গণন সমাধান। কেন করে দেখো, উদ্দীপকের ক্ষেত্রে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া আবার আগের মতো লিখে ফেলবা, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া আবার আগের মতো লিখে ফেলবা। কিন্তু আগের মতো বলতে চেঞ্জ হবে কোন জায়গায় বলো তো? কোন জায়গায় চেঞ্জ হয়েছে? অ্যানোডে এখন ছাড়ন হবে,
ক্যাথোডে এখন বিজারণ হবে, এটা আগের মতোই, বাট অ্যানোড চেঞ্জ হয়ে গেছে। অ্যানোড আগে ছিল আয়রন, এখন অ্যানোড হয়ে গেছে টিন। ক্যাথোড আগে ছিল টিন, এখন ক্যাথোড হয়ে গেছে আয়রন। কেন ভাইয়া বলো তো? কারণ পাত্র বলছে, পাত্র যেটা থাকবে সেটা অলওয়েজ অ্যানোড। লিখে রাখো আমার কথা, পাত্র বললে সেটা অলওয়েজ অ্যানোড। তাহলে এখন লিখছি, লেখার পরে সমগ্র কোষ বিক্রিয়াটা লিখে ফেলবো আবার আগের মতো। এখন আমরা দেওয়া আছে লিখছি, এগুলো আগের মতো দেওয়া আছে। এখন আমরা ই সেল ডিরেক্ট সরাসরি লিখে ফেলবো। ই সেল ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। সো অ্যানোড কোনটা? এটা। ক্যাথোড কোনটা? এটা। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে ক্যাথোডের মানটা, মানে ক্যাথোড হচ্ছে এটা আর কি। এখন এটা কি ক্যাথোড অবস্থায় আছে, মানে রিডাকশন পটেনশিয়াল অবস্থায় আছে? অবশ্যই আছে। তাহলে হুবহু মানটা বসায় দাও, 0-0.44। আর এটা অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল, অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল অবস্থায় আছে? অবশ্যই আছে। তাহলে হুবহু বসায় দাও। আর সূত্র হচ্ছে মাঝখানে মাইনাস। আচ্ছা তুমি বলতে পারো স্যার এখানে তো আমি ওই ফর্মুলা ইউজ করতে পারতাম যে ই সেল ইকুয়াল টু ই নট অ্যানোড, অ্যানোড অক্সিডেশন পটেনশিয়াল প্লাস ই নট ক্যাথোড। দেখো এখানে অনেকগুলো সূত্র ইউজ করা যায়, তুমি কোন সূত্রটা ইউজ করবা? যারা এই সূত্রের প্রয়োগটা বুঝতেছো না তারা প্লিজ 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 লেকচার 2 লেকচার 3 ভালোভাবে দেখে আসো, কারণ ওইখানে আমি হোয়াইট বোর্ডে সব কিছু এক্সপ্লেন করছি। কারণ আমি এখানে জাস্ট তোমাকে দেখাচ্ছি, অনেকে হয়তো নতুন যারা দেখতেছো ক্লাসটা তারা হয়তো কিছুই বুঝতেছো না। কেন? কারণ এখানে আমি বেসিক্যালি তোমাকে দেখাচ্ছি প্রশ্নের প্যাটার্নগুলা, তুমি কিভাবে উত্তর সাজাবা। এর থেকে আর বেশি কিছু আমি তোমাকে এই ক্লাসে দেখাবো না, কারণ আমি সবগুলো তোমাকে পাওয়াই ফেলছি। সো এটা সূত্র কোনটা? ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। ক্যাথোডে কি হবে? বিজারণ বিভব হবে। অ্যানোডে কি হবে? বিজারণ বিভব হবে। সবগুলো বিজারণ বিভব মানগুলো বসাইছি। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন আনসার আসছে মাইনাস। মাইনাস ই সেলের মান যদি মাইনাস আসে তাহলে কোষটা কি স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত? কোষটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত যখন হবে, অস্বতঃস্ফূর্ত যখন হবে তখন সেটার মধ্যে অথবা সেই পাত্রের মধ্যে আমি ওই দ্রবণটাকে রাখতে পারবো। আমি বললাম না যে স্বতঃস্ফূর্ত হলে, একটা জিনিস তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে স্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে না, অস্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে। মাইনাস যখন হবে তখন সেটা অস্বতঃস্ফূর্ত হবে। দেখো ই সেলের মান ঋণাত্মক, সেহেতু জিঙ্ক পাত্রে রাখা যাবে। অর্থাৎ জিঙ্ক পাত্রে ফেরিক সালফেট দ্রবণ, জিঙ্ক পাত্রে নাকি, আচ্ছা সরি জিঙ্ক পাত্রে না, এটা অ্যাসেন পাত্রে হবে। মিস্টেক হয়েছে আমাদের, একটা ছোট একটা মিস্টেক। এটা অ্যাসেন পাত্রে হবে, যে অ্যাসেন পাত্রে ফেরিক সালফেট দ্রবণটা আমরা কি রাখতে পারবো। রাখলে কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ রাখা যাবে। মানে কোনো বিক্রিয়া বলতে ক্ষয় করতে পারবে না। অনেক কি বলতে পারো কোনো বিক্রিয়া হবে না মানে কি আবার, মানে আচ্ছা এটা বাদ দাও, জাস্ট এতটুকু পড়ো যে রাখলে রাখা যাবে। অর্থাৎ অ্যাসেন পাত্রে, এটা জিঙ্ক হবে না, এটা জিঙ্ক না, এটা অ্যাসেন হবে। অ্যাসেন পাত্রে ফেরিক সালফেট দ্রবণ রাখা যাবে। কেন? কারণ ই সেলের মান যদি মাইনাস আসে সেটা কি হবে? অস্বতঃস্ফূর্ত হবে, আর অস্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে। এতটুকু মাথায় রাখো। এখন বলতে পারো যে ভাইয়া বিক্রিয়া হবে না মানে কি? বিক্রিয়া হবে না মানে ক্ষয় হবে না, মানে ওই দ্রবণটা আমার অ্যাসেন পাত্রে, মানে ফেরিক সালফেটের দ্রবণটা আমার অ্যাসেন পাত্রকে ক্ষয় করতে পারবে না, সেজন্য রাখা যাবে। এগুলো আমি লেকচার 2 তে তোমাদেরকে এক্সপ্লেইন করছি। অর্থাৎ সহজ কথা, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা যে ই সেলের মান ঋণাত্মক হলে রাখা যাবে, ই সেলের মান ধনাত্মক হলে রাখা যাবে না। এখন ব্যাখ্যাটা আমি একটু বলি, এখানে ব্যাখ্যাটা আস্তে আস্তে আরো পরে দেখবা। যেমন আরেকটা কোশ্চেন আমি দেখি, খেয়াল করে দেখো। দুইটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্রের মধ্যে প্রথম যে পাত্রটা আমরা দেখব সেটা হচ্ছে কি, এটা একটা মেটাল, মানে এক্স এর মেটাল, মানে এক্স বলতে যে কোনো একটা হতে পারে, আর এটা হচ্ছে ওয়াই মেটাল, ওয়াই সালফেট এবং এক্স সালফেট। আচ্ছা, এরপর আমাকে কিছু বিজারণ বিভবের মান বা জারণ বিভবের মান দেওয়া থাকবে। সো এক্স এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে। প্রশ্নটা খেয়াল করে দেখো, এটা সেকেন্ড প্রশ্ন। উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া এবং ইএমএফ নির্ণয় করো। কোন কোষটির? এখানে তিনটা দেওয়া আছে, কোনটা? এটা এবং এটার কথা বলছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর কথা বলছে। তাহলে এক্স এবং ওয়াই কোথায়? এটা। সো সুন্দর করে ইএমএফ বের করে ফেলো। তাহলে ই সেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, অথবা ই সেল ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, যে কোনো একটা ইউজ করতে পারো। তাহলে আমি এখন সুন্দর করে বের করে ফেলি, তো খুবই সুন্দর সিস্টেম না? কারণ আমরা জানি আর আর সিপি, কারণ বাম পাশেরটা অলওয়েজ অ্যানোড, রিডাকশন রাইট, ক্যাথোড পজিটিভ, পড়াইছিলাম এগুলা। এরপরে লোন মানে কি? লোন মানে লেফট, অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, পড়াইছিলাম না? এখানে আমি সবগুলো ব্যাখ্যা দিচ্ছি যে গ্যালভানিক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে একটা শব্দ তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লোন। লোন মানে লেফট, অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, অর্থাৎ বাম মধ্যকোষের বিক্রিয়া সবসময় জারণ হবে এবং বাম মধ্যকোষের বিক্রিয়া সবসময় অ্যানোড হবে এবং বাম মধ্যকোষের বিক্রিয়া সবসময় ঋণাত্মক হবে। এগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করছিলাম। আর ডান মধ্যকোষের বিক্রিয়া ক্যাথোড হবে, ডান মধ্যকোষের বিক্রিয়া পজিটিভ হবে, ডান মধ্যকোষের বিক্রিয়া ধনাত্মক হবে, ডান মধ্যকোষের বিক্রিয়া কি হবে? বিজারণ হবে। ওকে, এটা আমি তোমাদেরকে বলছিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন যদি লবণ সিঁদুর দেওয়া না থাকে সেই ক্ষেত্রে জারণ বিভব। লবণ সিঁদুর দেওয়া ছিল, আমি দেখি তো একটু। লবণ সিঁদুর দেওয়া ছিল। সো লবণ সিঁদুর যদি দেওয়া থাকে, এটা এক্সপ্লেন করছিলাম, লবণ সিঁদুর যদি দেওয়া থাকে তখন সুতরাং আমরা কি বলবো? বাম পাশেরটা অ্যানোড, ডান পাশেরটা
ক্যাথোড, মানে সেটা তৈরি রাসায়নিক কোষের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছি ই সেল, তাহলে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটা লিখে বলছি, ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটা লিখে বলছি, এবং তাদের হচ্ছে ই নটের মানগুলো দেওয়া আছে, মানে প্রমাণ মানগুলো দেওয়া আছে। এখন ই সেলের মান বের করতে গেলে কি করতে হবে? ই সেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। সো অ্যানোডে অক্সিডেশন হবে, ক্যাথোডে রিডাকশন হবে। রিডাকশনটা লিখে ফেলবা। সো অ্যানোডে অক্সিডেশন বলতে কোনটা? এই যে x 0.79, ক্যাথোডে রিডাকশন বলতে এটা -0.41, তো -0.44 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আনসার কত আসবে? প্লাস 0.38 ভোল্ট। কত সহজে সেটা এক্সপ্লেন করা হয়ে যাচ্ছে, জাস্ট দেখো। এখন আমাদের হচ্ছে ই সেলের মান আমরা পেয়ে গেছি 0.38 ভোল্ট। এখন আমাদের এর পরবর্তী প্রশ্নটা যদি আমরা খেয়াল করে দেখি, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের অ্যানোডে দ্রবণকে ডি এর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তো ডি এর পাত্র কোনটা? এটা। সো ডি পাত্র হচ্ছে এটা, তাহলে যে পাত্র বলবে সেই পাত্রটা অলওয়েজ অ্যানোড হবে। তো বলছে উদ্দীপকের অ্যানোড বলতে কোনটা? এই যে অ্যানোড, অ্যানোডের পাত্রকে ডি এর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে এখন খেয়াল করে দেখো, যে পাত্রটা বলছে ডি এর পাত্র মানে হচ্ছে ডিটা এখন হয়ে যাবে অ্যানোড, আর এক্স মানে এক্স বলতে যে অ্যানোডটা আগে ছিল সেটা হয়ে যাবে ক্যাথোড, অর্থাৎ এটা এখন ক্যাথোড হয়ে যাবে, মানে এক্স এর যে পাত্রটা সেটা হয়ে যাবে ক্যাথোড, আর ডি যেহেতু পাত্র বলছে তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যানোড, অর্থাৎ যেটা পাত্র বলবে সেটা অ্যানোড হয়ে যাবে। তাহলে এখন আমরা কিভাবে করবো একটু সর্ট আউট করে দেখি, খেয়াল করে দেখো। এখন ঘনন সমাধানটা, উদ্দীপকের অ্যানোড দ্রবণকে ডি এর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা নিম্নে তা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম। ডি এর পাত্রে অ্যানোড দ্রবণ অর্থাৎ রাখতে নিম্নরূপ সম্ভাব্য অদ্যবিক্রিয়াটি ঘটে। কিভাবে দেখো, আমরা অ্যানোডে ডিটা এখন অ্যানোড হয়ে যাবে, সো দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে D2+ এ পরিণত হয়েছে, এবং ডি এর হচ্ছে আমার কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে। ঠিক সেম ভাবে অ্যাক্সেটটা দেখো, এখন অ্যাক্সেটটা কিন্তু ক্যাথোড হয়ে যাবে, ক্যাথোড মানে সেই ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে আমরা এখন সমগ্র অর্ধকোষ বিক্রিয়াটা লিখে ফেলবো, সমগ্র কোষ বিক্রিয়াটা লিখে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলছে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, মানে ডি এর পাত্রে এক্স দ্রবণটাকে আমরা সংরক্ষণ করতে পারবো কিনা। সো আমরা ডিরেক্ট ই সেলের মানটা লিখে ফেলি, এই ক্ষেত্রে মোট কোষ বিভব ই সেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, অ্যানোড অক্সিডেশন ক্যাথোডে রিডাকশন। সো অ্যানোডটা আমরা লিখে ফেলেছি 1.65, আর ক্যাথোডে হচ্ছে 0.79, যেটা মাইনাস থাকবে কেন বুঝে গেছো, আর মাঝখানে প্লাস থাকবে সূত্রের প্লাসটা। তাহলে আনসারে আসছে কত? প্লাস 0.86। মনে রাখবা প্লাস যখন আসবে তখন আমরা রাখতে পারবো না, প্লাস থাকলে কোষটি হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে, আর স্বতঃস্ফূর্ত হলে বাইরে থেকে কোনো শক্তি লাগবে না, অর্থাৎ বাইরের কোনো পাত্রের মধ্যে আমরা তাকে রাখতে পারবো না, অর্থাৎ প্লাস থাকলে সেটা স্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে না। অর্থাৎ দেখো কোষটির হিসাবকৃত কোষ বিভবের মান ধনাত্মক, তাই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, অর্থাৎ ডি পাত্রটি জারিত বা ক্ষয়প্রাপ্ত হবে, যার কারণে আমরা ওই দ্রবণটিকে আমরা ডি পাত্রে সংরক্ষণ করতে পারবো না। শেষ। এমন এগুলো যদি ব্যাখ্যা যদি আরো ভালোভাবে জানতে চাও তাহলে তোমাকে লেকচার 2-তে গিয়ে বা 3-তে গিয়ে তোমাকে সেটা ভালোভাবে পড়ে আসতে হবে। সো আমরা কিন্তু দেখতে দেখতে আমরা দুইটা সিকিউ শেষ করে ফেললাম, 3 নাম্বার সিকিউতে আসলাম। খেয়াল করে দেখো, এখন আমরা কোনো পাত্র দেওয়া নাই, ডিরেক্ট হচ্ছে আমাকে কিছু জারণ বিভব বিজোড় বিভব দেওয়া আছে, কোনো পাত্র দেওয়া নাই, কিভাবে আমি সর্ট আউট করব? খেয়াল করে দেখো, আমাকে বলছে এ ধাতুর পাত্রে বি দ্রবণ রাখা যাবে কিনা, এ ধাতুর পাত্রে বি দ্রবণ রাখা যাবে কিনা আমাকে এটা বলছে, আমি রাখতে পারবো? আচ্ছা, এ ধাতুর পাত্রে মানে হচ্ছে এই ধাতু কোনটা? এটা, তাহলে এটা অ্যানোড হয়ে যাবে আর বিটা হবে ক্যাথোড। শেষ। এখন তুমি ব্যাখ্যা করো। এবার বলছে এ ও ডি ধারা কোষের ইএমএফ নির্ণয় করতে বলছে যখন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পারবো এটা? আচ্ছা, খেয়াল দেখো, এ ধাতুর পাত্রে বি দ্রবণ রাখা যাবে কিনা, তাহলে এই ধাতুটা অ্যানোড হয়ে যাবে, তাহলে আমরা শুরু করি, এই ধাতু অ্যানোড হবে, তাহলে সেই দুটো ইলেকট্রন ত্যাগ করে A2+ এ পরিণত হয়, আর বিটা হবে ক্যাথোড। সো এখন আমাদের এ এর কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে না? দেওয়া আছে, এটা জারণ বিভব। বি এর কি দেওয়া আছে বলো? বি এরও কিন্তু জারণ বিভব দেওয়া আছে। তাহলে এখানে অ্যানোড কোনটা, পাত্র কোনটা? পাত্র হচ্ছে এ, সো এ হবে অ্যানোড আর বি হবে ক্যাথোড। সো এটাকে ক্যাথোড অবস্থায় লিখে ফেলো, আমি সূত্রটা লিখে ফেলে, কোষ বিভব হচ্ছে ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। সো অ্যানোড কোনটা হবে? 0.76, ক্যাথোড কোনটা হবে? ক্যাথোডে কিন্তু রিডাকশন পটেনশিয়াল, অর্থাৎ বিজোড় বিভব হবে, তাহলে -0.25 হবে, লিখে ফেলছি এখানে। সো -0.25 বসায় ফেলো, আনসার আসবে কত? 0.51। এবং ই সেলের মান যদি ধনাত্মক আসে তাহলে রাখা যাবে না, তাহলে আনসার কি? আনসার হচ্ছে রাখা যাবে না, স্বতঃস্ফূর্ত ঘটবে, সেজন্য পাত্র ক্ষয় হবে, ক্ষয় হলে রাখা যাবে না। আর এটা ব্যাখ্যা লেকচার 2-তে আমি পড়াইছি, 3-তে পড়াইছি, সুন্দর করে পড়ে আসো। শেষ। এখন এর পরের প্রশ্নটা দেখি, এর পরের প্রশ্নতে বলা হচ্ছে, দেখো খুবই সহজ, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি খুবই সহজ। এর পরের প্রশ্নে বলা হয়েছে যে এ ও ডি দ্বারা গঠিত কোষের ইএমএফ নির্ণয় করো। গঠিত কোষের কি নির্ণয় করতে বলছে? ইএমএফ নির্ণয় করতে বলছে। সো এ এবং ডি, এখন বলতে পারো ভাইয়া এখানে তো তড়িৎ রাসায়নিক কোষ নাই,
মানে আমরা যে বাম পাশেরটা অ্যানোড ডান পাশেরটা ক্যাথোড বলি, এরকম তো বলার কোনো সুযোগ নাই বা স্কোপ নাই। তাহলে কি করব? তাহলে সেক্ষেত্রে যখন লবণশীত দেওয়া থাকবে না বা কোষ দেওয়া থাকবে না, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যার জারণ বিভবের মান বেশি, অর্থাৎ আমাকে এ এবং ডি বলছে না, তাহলে এ এবং ডি এর মধ্যে দুইটা কিন্তু সেম অবস্থায় আছে, দুইটাকে জারণ অবস্থায় দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যার জারণ বিভবের মান বেশি তাকে আমরা অ্যানোড বলবো। চোখ বন্ধ করে এখানে এ হচ্ছে অ্যানোড আর ডি হচ্ছে ক্যাথোড। স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা খেয়াল করে দেখো, ঘনমাত্রা কিন্তু চেঞ্জ করা আছে, তাই না? ঘনমাত্রা কিন্তু চেঞ্জ দেওয়া আছে। তাহলে নার্সের ইকুয়েশন ঘনমাত্রা চেঞ্জ কেমনে বুঝছি খেয়াল করে দেখো। স্যার ঘনমাত্রা কই চেঞ্জ? এই যে দেখো 1 থেকে বেশি বা কম না, সো নার্সের ইকুয়েশন আমরা ইউজ করব। তুমি বলতে পারো ভাই এর আগেরটাকে নার্সের ইকুয়েশন ইউজ করার না কেন? কারণ ওইটা ভাই রাখা যাবে, মানে পাত্র সংগঠিত যে প্রশ্নগুলো আছে সেখানে আমি নার্সের সমীকরণ ইউজ করব না। যদি আমার ঘনমাত্রা 1 থেকে বেশি বা কম দেওয়া থাকুক না কেন, আমি সেখানে নার্সের সমীকরণ ইউজ করব না। আচ্ছা এখন খেয়াল করে দেখো এর প্রশ্নে কি বলছে, বলছে এরপর প্রশ্নতে বলছে যে আপনার এ এবং ডি দ্বারা গঠিত কোষের ইএমএফ নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা সো অ্যানোডে জারণ বিক্রিয়া হচ্ছে এটা, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হচ্ছে এটা। এখন বলতে পারো এটাকে অ্যানোড কেন ধরছেন? কেন দেখো আমরা জানি যা জারণ বিভবের মান বেশি সেটা অ্যানোড হিসেবে কাজ করে, আর যা জারণ বিভবের মান কম সেটা ক্যাথোড হিসেবে কাজ করে। তো এখানে এ হচ্ছে অ্যানোড, ডি হচ্ছে ক্যাথোড। স্যার বুঝি নাই, মানে এ অ্যানোড ডি ক্যাথোড কেমন হচ্ছে স্যার? খেয়াল করে দেখো এ অ্যানোড ডি ক্যাথোড হচ্ছে মেইনলি হচ্ছে এখানে যে এ এর জারণ বিভবের মান বেশি। দেখ এ আর ডি এর মধ্যে তুমি কম্পেয়ার করে দেখো, দুইটা কিন্তু জারণ অবস্থায় আছে, কার জারণ বিভবের মান বেশি? নিজেকে প্রশ্ন করে দেখো। এ এর মান বেশি, তাহলে এটা অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এখন এ যদি অ্যানোড হয় আর ডি যদি ক্যাথোড হয়, তাহলে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে ই সেলের মান নির্ণয় করো। তাহলে ই সেলের মান নির্ণয় করো a প্লাস ডি টু প্লাস এটা সমগ্র কোষ বিক্রিয়াটা, আর আমাকে এখানে ই সেলের মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা জানি ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। সো অ্যানোড কোনটা? এটা 0.76 বসাও। ক্যাথোড কোনটা বসো? ক্যাথোড কোনটা বলো? এটার ক্যাথোড। ক্যাথোড কিন্তু হচ্ছে দেখো খেয়াল করে দেখো এটা কিন্তু দেওয়া ছিল এরকম যে ই ডি থেকে ডি টু প্লাস সেটা -0.34 ভোল্ট হবে। এটাকে আমরা বিজারণ আনতে হবে না, কারণ ডিটা কিন্তু ক্যাথোড, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। সো বিজারণে নিয়ে আসছি 0.34 বসাইছি, আনসার আসছে কত? 1.1 ভোল্ট। তাহলে আমার ইএমএফ এর মান কত? 1.1 ভোল্ট। তো দেখতে দেখতে আমরা তিনটা সিকিউ শেষ করলাম। তবে একটা কথা আছে, ঘনমাত্রা যেহেতু চেঞ্জ করে দিছে তাহলে আমাকে নার্সের ইকুয়েশন প্রয়োগ করতে হবে, এটা তো আমরা ভুলে গেছি। কারণ ঘনমাত্রা চেঞ্জ করে দিছে না, 1 থেকে বেশি বা কম হলে আমাকে নার্সের সমীকরণ ইউজ করতে হবে। তাহলে আমি ইউনিট সেলের মান তো বের করলামই 2.303 * RT। তুমি বলতে পারো ভাইয়া আপনি এটা কেন ইউজ করলেন? আরে ভাই দেখো 2.303 * RT ডিভাইড বাই NF এর মান হচ্ছে 0.0591 ডিভাইড বাই N। কিন্তু একটা কথা আছে এখানে, আমরা যখন 0.0591 যখন ইউজ করছিলাম সেটা কিন্তু কি ছিল? সেটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে। বাট এখন তো তাপমাত্রা চেঞ্জ করে দিছে। তাপমাত্রা এখন কত দিছে আমাকে বলো? তাপমাত্রা এখন দিছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ আমরা আগে ইউজ করতাম 2.303 * RT ডিভাইড বাই NF, যেখানে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমাদের মান আসতো 0.0591, বাট আমাকে এখানে তাপমাত্রা দিচ্ছে কত? 27। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তাহলে ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে হবে 2.303 * RT ডিভাইড বাই NF। তো 2.303 * RT ডিভাইড বাই NF, আর এর মান কত এখানে? 8.314 কিলোজুল পার মোল। এরপরে হচ্ছে এন এর মান কত? এন এর মান ডিপেন্ড করে সে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আর টি এর মান তো তোমাকে অলরেডি বলা হয়েছে 27 ডিগ্রি মানে 300 কেলভিন। 300 তুমি বসাও, 8.314। আর এন এর মান আদান প্রদান কৃত ইলেকট্রনের সংখ্যা, আর এফ এর মান 96500, আর 2.303 এটা সূত্রের মধ্যে ছিল। এখন তুমি মানগুলো বসাও, আর লগ অ্যানোড ডিভাইড বাই ক্যাথোড। অ্যানোডের ঘনমাত্রা দেওয়া আছে, ক্যাথোডের ঘনমাত্রা দেওয়া আছে, সবগুলো মানগুলো বসালে যা আসবে সেটাই आंसर। কত আসছে বলো? 1.105 ভোল্ট। অর্থাৎ আমাকে ঘনমাত্রা যদি 1 থেকে বেশি বা কম যদি দেওয়া থাকে তখন আমরা নার্সের ইকুয়েশনটা ইউজ করব। আর তুমি এখানে প্রশ্ন করতে পারো ভাইয়া 2.303 * RT ডিভাইড বাই NF কখন লিখবো? 0.0591 ডিভাইড বাই N কখন লিখবো? কখন লিখবো এটা? আমরা 2.303 * RT ডিভাইড বাই NF তখনই লিখবো যখন আমার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে না। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমি ডাইরেক্ট ইউজ করতে পারবো 0.0591 ডিভাইড বাই N। কথা বোঝা গেছে? আশা করি বোঝাতে পারছি। সো ইএমএফ এর মানটা আমরা নির্ণয় হয়ে গেছে। ওকে, এখন আমরা তিনটা সিকিউ দেখে ফেললাম। এখন আমরা চতুর্থ নম্বর সিকিউতে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো 4 নম্বর সিকিউতে কি কি প্রশ্ন আছে। 4 নম্বরে বলা হচ্ছে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, আবার একটা উদ্দীপকের আরেকটা ইকুয়েশন এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। প্রশ্নটা কি খেয়াল করে দেখো, প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকের 1 নং এবং 2 নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষে তড়িৎচালক বল নির্ণয় করো।
অর্থাৎ 1 নং এবং 2 নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষে তড়িৎচালক বল নির্ণয় করতে বলছে। তড়িৎচালক বল মানে হচ্ছে ই সেল নির্ণয় করতে বলছে। এবং আরেকটা বলছে যে বি এর দ্রবণ এ এবং এক্স ধাতু নির্মিত কোন পাত্রে সংরক্ষণ করা যাবে। অর্থাৎ যে পাত্রটা বলবে সেটাই অ্যানোড, এ এবং এক্স হচ্ছে অ্যানোড হবে, আর বি হবে কি, মানে যে পাত্রটা বলবে মানে কোন পাত্রে, তাহলে বি এর দ্রবণ এ এবং এক্স ধাতু, তো যে পাত্র বলবে সেটা অ্যানোড, বাকিটা হবে ক্যাথোড। তো বি হবে ক্যাথোড, এ এবং এক্স হবে কি অ্যানোড, কারণ এ এবং এক্স হচ্ছে পাত্র। আর তার আগে আমি এর আগে প্রশ্নটা সলভ করে দেখি। উদ্দীপকের 1 নং এবং 2 নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলছে। তাহলে 1 এবং 2 নং কোনটা, এটা তড়িৎচালক বল নির্ণয় করতে বলছে। তাহলে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড বুঝবো কেমনে, খেয়াল করে দেখো, এখানে দুইটা কিন্তু বিজারণ অবস্থায় আছে। তাহলে আমরা জানি যার বিজারণ বিভবের মান বেশি সে হবে ক্যাথোড। তাহলে ক্যাথোড কোনটা, এটা, আর অ্যানোড হবে এটা। শেষ, পারবো এখন এটা। দেখো এ এর বিজারণ বিভব হচ্ছে এটা, যা বি এর বিজারণ বিভব অপেক্ষা বড়। তাহলে আমরা জানি যার বিজারণ বিভবের মান বেশি সেটা হবে ক্যাথোড, যার বিজারণ বিভবের মান কম সেটি হবে অ্যানোড। এটা আমি অনেকবার বলছি, আবারও বললাম। ওকে, আচ্ছা এখন আমরা কি লিখলাম, এই ক্ষেত্রে 1 নং এবং 2 নং তড়িৎদ্বার যথাক্রমে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে ক্রিয়া করে। সুতরাং আমরা কোষ বিক্রিয়াটি লিখে ফেললাম। কোষ বিক্রিয়া লেখার পরে 1 নং এবং 2 নং অর্ধকোষ দ্বারা গঠিত কোষে তড়িৎচালক বল কেমন নির্ণয় করব, ই সেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। অ্যানোডে কি হবে, অক্সিডেশন হবে, ক্যাথোডে কি হবে, রিডাকশন হবে। সো অ্যানোড বলতে কোনটা, বিটা হবে এখন অ্যানোড, আর এইটা হবে এখন ক্যাথোড। কেন, কারণ যার বিজারণ বিভবের মান বেশি সে কিন্তু ক্যাথোড ছিল। এখানে এই ক্যাথোড কেমনে, আরেকবার দেখো তো, যার বিজারণ বিভবের মান বেশি, দেখো যার বিজারণ বিভবের মান বেশি সে হবে ক্যাথোড। তাহলে এই হবে ক্যাথোড। সো এই ক্যাথোড হয়েছে কিনা দেখো তো, এই ক্যাথোড। তাহলে আমি মানটা বসালাম, আনসার কত আসছে 0.82 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা ই সেলের মান আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে আগের প্রশ্নটা বললো, মানে এর পরের প্রশ্নটা কি বললো, পরবর্তী প্রশ্ন বললো যে B2+ এর দ্রবণ এ এবং এক্স ধাতু নির্মিত কোন পাত্রে সেটা সংরক্ষণ করতে পারবো। তাহলে বি এর সাথে এ আর একবার ই সেল বের করতে হবে, আবার বি এর সাথে এক্স এর একবার ই সেল বের করতে হবে। তবে দুইবার যে আমরা ই সেল বের করবো, দুইবারই কিন্তু অ্যানোড হবে কে, এ অ্যানোড হবে এবং এক্স অ্যানোড হবে। খেয়াল করে দেখো কেমনে করবে এটা। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, ঘনের সমাধান না, কোন দ্রবণকে পাত্রে রাখার ক্ষেত্রে দুইটি বিষয়ের উপর লক্ষ্য রাখা জরুরি। ফার্স্ট অফ অল পাত্রটি অ্যানোড হিসেবে ব্যবহার করছে কিনা, পাত্রটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছে কিনা, তারপরে আমি বলতে পারবো যে আসলে সংরক্ষণ করতে পারবো কিনা। B2+ দ্রবণ এই পাত্রে রাখলে সম্ভাব্য বিক্রিয়া, দেখো B2+ দ্রবণ এই পাত্রে, এইটা হবে অ্যানোড আর বিটা হবে ক্যাথোড। এই ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে কোনটির ইএমএফ অর্থাৎ মানে ইএমএফ কেমনে বের করবো, মানে এই ধাতুতে যদি রাখি, মানে এই ধাতু নির্মিত পাত্রে যদি রাখি তাহলে ইএমএফ কেমনে বের করে। খেয়াল করে দেখো, দেওয়া আছে কি এ, এটা, এরপরে বি হচ্ছে এটা। এখন আমাকে বলা হচ্ছে বি দ্রবণটা এই পাত্রে রাখা যাবে কিনা। তাহলে এই পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করবে চোখ বন্ধ করে, আর এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। সো আমি এখন ই সেলটা বের করে ফেলি। তাহলে ই সেল বের করলে কি আসে দেখো, -0.82। তাহলে পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে, নেগেটিভ আসলে অবশ্যই রাখা যাবে, অর্থাৎ বি দ্রবণটাকে আমি এই পাত্রে সংরক্ষণ করতে পারবো। খেয়াল করে দেখো, বি দ্রবণটাকে আমরা এই পাত্রে সংরক্ষণ করতে পারবো। তারপরে আমরা হচ্ছে বি দ্রবণটাকে এক্স পাত্রে সংরক্ষণ করতে পারবো কিনা। তাহলে এক্স পাত্রটা অ্যানোড হবে, তাহলে এক্স পাত্র অ্যানোড আর বিটা হবে ক্যাথোড। তাহলে আমি সেম ভাবে আবার ই সেল বের করি। তাহলে এক্স পাত্রটা অ্যানোড, অ্যানোডের মান হচ্ছে 0.80, আর বি পাত্রটা ক্যাথোড, ক্যাথোডের মান হচ্ছে -0.62। তাহলে আনসার আসছে 0.18। অর্থাৎ একটা পজিটিভ আসছে, একটা নেগেটিভ আসছে। যেটা নেগেটিভ আসছে সেটা হচ্ছে কোষ হচ্ছে অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত হলে আমরা ওই এই পাত্রের মধ্যে বি দ্রবণটাকে রাখতে পারবো। আর এটা আসছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত হলে আমরা এক্স দ্রবণটাতে বা সরি এক্স পাত্রের মধ্যে আমরা বি দ্রবণটা রাখতে পারবো না। খেয়াল করে দেখো, এই ধাতুর পাত্রে কোষ তড়িৎচালক বল ঋণাত্মক বলে আমরা কি বলছি দেখো, এই ধাতুর পাত্রে বি দ্রবণ রাখলে পাত্রটি ক্ষয় হবে না, অর্থাৎ বি দ্রবণটাকে আমরা এই পাত্রে সংরক্ষণ করতে পারবো, কারণ সেখানে আনসার কি আসছে, নেগেটিভ আসছে। আবার এক্স ধাতুর পাত্রে তড়িৎচালক বল ধনাত্মক আসছে, সেজন্য আমরা স্বতঃস্ফূর্ত হওয়ার কারণে এক্স ধাতুর পাত্রে বি দ্রবণটা রাখলে পাত্রটি ক্ষয় হবে, অর্থাৎ রাখা যাবে না। সহজ কথা, পজিটিভ আসলে রাখা যাবে না, অর্থাৎ এক্স ধাতুর পাত্রে বি দ্রবণটাকে রাখতে পারবো না। আর এর আগেরটা নেগেটিভ আসলে, নেগেটিভ আসলে রাখা যাবে। সো আমাদের ক্লাস এখানে শেষ। আমরা কি বলবো আর, তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি আমি হচ্ছে পুরোটাই তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। সো আশা করছি তোমাদের সকলেরই ক্লাসগুলো ভালো লেগেছে। আর ক্লাসগুলো যদি আসলে ভালো লেগে থাকে সো বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু টিচার পড়িয়ে দিলে হবে না, ক্লাস অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং ইনশাল্লাহ আরেকটি নতুন একটা কোর্স বা নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।